আচ্ছা, আমরা যখন ট্রেনে যাতায়াত করি কখনো কি মনে হয় যে এই চলন্ত ট্রেনটা অবিচ্ছিন্নভাবে পাওয়ার বা বিদ্যুৎ পায় কিভাবে? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? অনেকটা চলন্ত গাড়িতে পেট্রোল ভরার মতো, কিন্তু তার চেয়েও অনেক বেশি অটোমেটিক আর ইন্টারেস্টিং। আজ আমরা ইলেকট্রিক ট্র্যাকশনের এই দারুণ বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, একদম ঠিক। ইলেকট্রিক ট্র্যাকশন মানে সহজ কথায় যদি বলি, বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে ট্রেন চালানো। ভারতে আমরা প্রধানত দুরকম সিস্টেম দেখি। একটা হলো এসি মানে অল্টারনেটিং কারেন্ট, আর অন্যটা ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। এসি আর ডিসি, আচ্ছা, এই দুটো সিস্টেমের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি? মানে কোথায় কোনটা বেশি ব্যবহার হয়? দেখুন, এসি সিস্টেম, বিশেষ করে যেটা 25 কিলোভোল্ট বা 25 কেভি হাই ভোল্টেজ এসি, সেটা সাধারণত লম্বা দূরত্বের যে মেন লাইনগুলো আছে সেখানে ব্যবহার করা হয়। এর কারণটা হলো হাই ভোল্টেজে পাওয়ার পাঠালে কারেন্ট কম লাগে, ফলে পাওয়ার লস মানে পরিবহনের শক্তির অপচয়টা কম হয়। ও আচ্ছা, তার মানে কম শক্তি নষ্ট হয়। হ্যাঁ, ঠিক। আর এর ফলে অনেক কম সাবস্টেশন বসিয়েই অনেকটা দূর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যায়। এতে খরচও বাঁচে, আর ওভারহেড তারগুলো একটু হালকা করা যায়। বুঝলাম, অনেকটা হাইওয়ের মতো লম্বা রাস্তা একটানা চলার জন্য এসি সিস্টেমটা বেশি কাজের। ইন্টারেস্টিং। আর ডিসি সিস্টেম তাহলে কোথায়? ডিসি সিস্টেম যেমন ধরুন 1.5 কিলোভোল্ট বা 3 কিলোভোল্ট, এগুলো সাধারণত শহরতলির যে লোকাল ট্রেনগুলো চলে বা মেট্রো রেল সেখানে বেশি দেখা যায়, যেখানে স্টেশনগুলো খুব কাছাকাছি আর ট্রেনকে ঘন ঘন থামাতে হয়, আবার চালু করতে হয়। তার মানে ঘন ঘন স্পিড বদলাতে হয় যেখানে। একদম। এর একটা কারণ হলো মানে পুরোনো দিনের ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করাটা এসি মোটরের থেকে একটু সহজ ছিল টেকনিক্যালি। তাই এই ধরনের ব্যবহারের জন্য ডিসি একসময় বেশি পছন্দের ছিল। বোঝা গেল। কিন্তু এখন তো টেকনোলজি অনেক এগিয়েছে। এখনকার কি অবস্থা? এখনও কি শহর এলাকায় ডিসি বেশি চলে? দেখুন, পরিবর্তন তো এসেছেই। এখন পাওয়ার ইলেকট্রনিক্স, যেমন ধরুন ইনভার্টার, এগুলো অনেক উন্নত হয়েছে। তাই এসি মোটরের স্পিড কন্ট্রোলও এখন অনেক সহজ আর এফিশিয়েন্ট। সেজন্য নতুন মেট্রো বা শহরতলির লাইনে কিন্তু এখন এসি সিস্টেমও বেশ ব্যবহার হচ্ছে। তবে হ্যাঁ, পুরনো অনেক লাইনে ডিসি সিস্টেমও এখনও খুব ভালোভাবে চলছে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এবার পাওয়ার কালেকশনের কথায় আসি। চলন্ত ট্রেন বিদ্যুৎটা নেয় কিভাবে? আমরা তো দেখি ট্রেনের ছাদে একটা কাঠামোর মতো থাকে, যেটা ওপরের তার ছুঁয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাকে প্যান্টোগ্রাফ বলে। ও, প্যান্টোগ্রাফ। একদম। প্যান্টোগ্রাফ হলো সবচেয়ে কমন একটা ব্যবস্থা। যেখানে ওভারহেড লাইন বা ক্যাটেনারি থাকে, সেখানে এটাই ব্যবহার হয়। এটা অনেকটা স্প্রিং দেওয়া হাতের মতো, সবসময় ওপরের তারের সাথে লেগে থেকে পাওয়ার কালেক্ট করে। দারুণ মেকানিজম তো। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিস আছে, বো কালেক্টর। দেখতে অনেকটা ধুলুকের মতো বাঁকানো। কাজ একই, ওভারহেড তার থেকে পাওয়ার নেওয়া, তবে ডিজাইনটা একটু আলাদা। পুরনো দিনে ট্র্যাম বা কিছু ট্রেনে দেখা যেত। প্যান্টোগ্রাফ আর বো কালেক্টর ছাড়া কি আর অন্য কোনো ব্যবস্থাও আছে? আছে তো। খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম হলো থার্ড রেল। থার্ড রেল, সেটা আবার কি? এখানে লাইনের পাশে বা দুটো লাইনের মাঝখানে মাটির একটু উপরে একটা এক্সট্রা বিদ্যুতের রেল লাইন পাতা থাকে। ট্রেনের নিচে কালেক্টর শু বলে একটা অংশ থাকে, যেটা ওই থার্ড রেল ছুঁয়ে ছুঁয়ে চলে আর বিদ্যুৎ সংগ্রহ করে। ও আচ্ছা, এটা কোথায় দেখা যায়? এটা টানেলের মধ্যে বা মেট্রো সিস্টেমে খুব ব্যবহার হয়, কারণ ওখানে ওভারহেড তারের ঝঞ্ঝাট থাকে না। যেমন ধরুন কলকাতার মেট্রো। ও হ্যাঁ, কলকাতার মেট্রোতে তো এটাই ব্যবহার হয়। ঠিক ঠিক। হ্যাঁ, তবে এর একটা অসুবিধা হলো এই লাইভ রেলটা মাটির বেশ কাছে থাকে, তো তাই সেফটি নিয়ে একটু বেশি ভাবতে হয়। আর খুব খারাপ আবহাওয়ায় ধরুন জল জমলে সমস্যা হতে পারে। হুম, বোঝা গেল। তাহলে এই যে এত রকম সিস্টেম, এসি, ডিসি, প্যান্টোগ্রাফ, থার্ড রেল, এগুলো আজকের দিনে কতটা জরুরি? দেখুন, এই ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমগুলো ছাড়া আজকের দিনের যে ফাস্ট, পরিবেশ বান্ধব রেল পরিবহন ব্যবস্থা, সেটা ভাবাই যায় না। ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমানো, দূষণ কমানো আর অনেক যাত্রীকে একসাথে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য এই টেকনোলজিটা অপরিহার্য। পুরো রেল নেটওয়ার্কটাই এর উপর দাঁড়িয়ে আছে বলতে গেলে। সত্যিই তাই। তাহলে যদি একটু গুছিয়ে বলি, ইলেকট্রিক ট্রেন এসি বা ডিসি পাওয়ারে চলে।
লম্বা রুটের জন্য হাই ভোল্টেজ এসির ব্যবহার বেশি, কারণ পাওয়ার লস কম। ঠিক। আর শহর বা মেট্রোর জন্য ডিসি বা এসি দুটোই চলতে পারে। পাওয়ার নেয় প্যান্টোগ্রাফ দিয়ে ওভারহেড লাইন থেকে, অথবা থার্ড রেল সিস্টেম ব্যবহার করে। একদম ঠিক বলেছেন। আর ভবিষ্যতের দিকে যদি তাকাই, এই ফিল্ডটা কিন্তু থেমে নেই। রেল পরিবহনকে আরও ফাস্ট, আরও এনার্জি এফিশিয়েন্ট মানে শক্তি সাশ্রয়ী আর আরও নির্ভরযোগ্য করার জন্য কিন্তু কনস্ট্যান্ট কাজ চলছে। কি রকম? হয়তো আমরা ভবিষ্যতে সুপার ক্যাপাসিটরের মতো জিনিস দেখব, যা ব্রেকিংয়ের সময় তৈরি হওয়া এনার্জি স্টোর করে পরে কাজে লাগাবে, অথবা আরও উন্নত পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যা পাওয়ার লস আরও কমাবে। মানে এই পাওয়ার ডেলিভারি সিস্টেমটাকে আরও নিখুঁত করার চেষ্টা চলছে সবসময়। দারুণ ব্যাপার। এই আলোচনাটা থেকে এটা স্পষ্ট হলো যে ইলেকট্রিক ট্র্যাকশনের এই বিষয়গুলো শুধু পরীক্ষার পড়া নয়, বরং আমাদের চারপাশের টেকনোলজি, বিশেষ করে ভবিষ্যতের টেকনোলজিকে বোঝার জন্য খুব দরকারি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য তো বটেই, সাধারণভাবেও যারা টেকনোলজি নিয়ে আগ্রহী তাদের জন্য এই জ্ঞানটা খুব কাজের। একদম। প্রতিনিয়ত যে বদল আসছে তার সাথে পরিচিত থাকাটা তো সব সময় একটা অ্যাডভান্টেজ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। ধন্যবাদ।